আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরমাণুর বর্ণালী সম্পর্কে। গুণগত রসায়নের এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও এইচএসসি বোর্ড এক্সামে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন চলে আসে। আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক বর্ণালী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং পাঠ্য বই থেকে যত প্রকারের ম্যাথ আসা সম্ভব এই টপিকের উপর থেকে সবগুলো ম্যাথ আমরা সলভ করব। আশা করি আজকের পর থেকে তোমাদের এই টপিকে কোনো রকম সমস্যা থাকবে না। চলো এখন দেখি বর্ণালী কি। বর্ণালী হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোক রেখার সমাবেশ, অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে বিভিন্ন ধরনের তরঙ্গরেখার সৃষ্টি হবে। তাহলে বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? বোর পরমাণু মডেলের শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব অনুযায়ী আমরা জানি কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটে। আবার যখন সেই ইলেকট্রনটি উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফিরে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। বিকিরণের ফলে এই বিকিরিত রশ্মিগুলো আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য আকারে নির্গত হয়। একেই পারমাণবিক বর্ণালী বলা হয়ে থাকে। আর নির্গত এসব তরঙ্গদৈর্ঘ্যের মান যদি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ব্যবধানের মধ্যে হয়, অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা সেই আলোগুলোকে দেখতে পাবো, অর্থাৎ দৃশ্যমান পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে। আর যদি 380 থেকে 780 ন্যানোমিটার কম বা বেশি হয় তখন আমরা সেই আলোগুলোকে দেখতে পাবো না, অর্থাৎ অদৃশ্যমান বর্ণালীর সৃষ্টি হবে। বর্ণালী সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের কিছু বেসিক জ্ঞান থাকা জরুরি। চলো আমরা একটু খেয়াল করি। এখানে দেখো আমরা বিভিন্ন শক্তিস্তর রেখেছি। আমরা জানি একটা নিউক্লিয়াসের সবচাইতে নিকটবর্তী যে শক্তিস্তরটা সেটাকে প্রথম শক্তিস্তর বলা হয়। একটা পরমাণুর প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে ইনফিনিটি পর্যন্ত শক্তিস্তর রয়েছে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে কে শেল, এল শেল, এম শেল, এন ও পি থেকে ইনফিনিটি পর্যন্ত এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। আবার আমরা আরেকভাবে বলতে পারি যে লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট, ফুন্ড ও হামফ্রেস সিরিজ। তো উদাহরণ হিসেবে দেখো, আমরা যদি বলি যে কোনো একটা ইলেকট্রন 4 নম্বর শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তরে আসছে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারবো যে এন শেল থেকে কে শেলে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়েছে। আবার আমরা এটাকে এভাবে বলতে পারবো যে 4 নম্বর শক্তিস্তরকে যেহেতু ব্রাকেট সিরিজ বলা হয় এবং 1 নম্বর শক্তিস্তরকে যেহেতু লাইমেন সিরিজ বলা হয়, তাহলে ইলেকট্রনটি ব্রাকেট সিরিজ থেকে লাইমেন সিরিজে স্থানান্তরিত বা ধাপান্তরিত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। পারমাণবিক বর্ণালী সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদেরকে একটি সমীকরণ ইউজ করতে হয়, সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। দেখো সমীকরণটা, ভি বার ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু z²। এখানে ভি বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং RH হচ্ছে একটি রিডবার্গ ধ্রুবক। এটার মানটা হচ্ছে 1096778 পার সেন্টিমিটার। এই মানটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং এখানে n1 এবং n2 হচ্ছে শক্তিস্তরকে নির্দেশ করে, আর z হচ্ছে পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে। এখানে দেখো তোমরা হয়তো z² সম্বন্ধে একটু কম পরিচিত, কারণ আমাদের পাঠ্য বইগুলোতে যে সমস্যাগুলো সমাধান করা হয়েছে সেগুলো হচ্ছে হাইড্রোজেন কেন্দ্রিক। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। সো আমরা এখানে যদি 1 দেওয়া যে কথা, 1 না দেওয়া একই কথা। কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রেও পারমাণবিক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক নির্ণয় করতে বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে অন্যান্য মৌলগুলোর যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলো এখানে বসাতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে যদি এখানে বলে যে লিথিয়াম 2+ আয়নের তরঙ্গ দৈর্ঘ্য বের করো, সেই ক্ষেত্রে আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এখানে z = 3 বসাতে হবে। আমাদের হবে এখানে 3² অর্থাৎ 9। এখন দেখো এখানে যদি কোনো প্রশ্নে বলা থাকে যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন 3 নম্বর থেকে 1 নম্বর শক্তিস্তরে স্থানান্তরিত হয়েছে, তাহলে আমরা এখানে n এর দুইটা মান পাবো। একটা হচ্ছে কি, যেমন 3 নম্বর শক্তিস্তর থেকে যদি আসে তাহলে n এর মানে এখানে একটা 3 আছে এবং n এর মানে একটা 1 আছে। তাহলে মান দুইটা কি 3 এবং 1। এখন এই দুইটা মান আমরা কোথায় কোথায় বসাবো? 3 মানটা এখানে বসাবো নাকি এখানে বসাবো? এটার জন্য আমরা n1 এবং n2 দিয়ে শিখবো না, আমরা শিখবো nl এবং nh দিয়ে। L ফর লোয়ার অরবিট এবং H ফর হায়ার অরবিট। অর্থাৎ আমরা দুটো মানের মধ্যে যেটা নিম্ন শক্তি স্তর পাবো সেটা আমরা বাম পাশে লিখব, অর্থাৎ কম শক্তি স্তর যেটা সেটা বাম পাশে লিখব, এবং উচ্চ শক্তি স্তর যেটা পাবো সেটা আমরা সবসময় ডান পাশে লিখব। তাহলে এখানে ইলেকট্রনটি যেহেতু
3 নাম্বার থেকে 1 নাম্বার শক্তি স্তর এসছে অথবা স্থানান্তরিত হয়েছে, তাহলে এখানে নিম্ন শক্তি হচ্ছে 1 এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে 3। আমরা নিম্ন শক্তি স্তর 1 বসাবো বাম পাশে এবং উচ্চ শক্তি স্তর 3 বসাবো ডান পাশে। এছাড়াও আমরা আরেকটি শব্দের মাধ্যমে এই সমীকরণে কোথায় কোন মানটা বসাবো সেটা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে, সেই শব্দটি হচ্ছে ছবি, ছতে হচ্ছে ছোট এবং বতে হচ্ছে বড়। অর্থাৎ আমরা n এর যেই দুইটা মান পাবো সেটার মধ্যে যেটা ছোট মান সেটা আমরা বাম পাশে বসাবো এবং বড় মানটি ডান পাশে বসাবো। এখানে যেহেতু আমরা দুটো মান পাইছি 3 আর 1, তাহলে ছোট মান কত 1, এই 1টা আমরা বাম পাশে বসাবো এবং বড় মান হচ্ছে 3, আমরা এই বড় মানটা ডান পাশে বসাবো। তাহলে আমাদের ভুল হবার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় প্রশ্নে এভাবে দেওয়া থাকে যে বিভিন্ন সিরিজের বিভিন্ন লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে দেখো আমরা একটা উদাহরণ লিখছি, বামার সিরিজের তৃতীয় লাইন। বামার সিরিজের এটা যদি বামার সিরিজ হয়, তার প্রথম লাইন হচ্ছে এটা, দ্বিতীয় লাইন এটা, তৃতীয় লাইন হচ্ছে এটা। তার মানে বামার সিরিজের তৃতীয় লাইন, বামার সিরিজ 1 2 3, অর্থাৎ ইলেকট্রনটি 5 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। আবার লাইমেন সিরিজের দ্বিতীয় লাইন যদি বলি, তাহলে এটা হচ্ছে তোমার লাইমেন সিরিজ। দ্বিতীয় লাইন হবে লাইমেন সিরিজ, এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, অর্থাৎ সেখানে ইলেকট্রনটি 3 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। এভাবে আমরা বুঝবো যে কোন সিরিজের কোন লাইন। চলো ভাইয়ারা, এখন আমরা আমাদের পাঠ্য বই থেকে বর্ণালী সম্পর্কিত বিভিন্ন ম্যাথ সলভ করার চেষ্টা করি। তোমরা তোমাদের বাসায় যত বেশি ম্যাথ সলভ করবা তত বেশি তোমাদের এগুলোর উপরে দক্ষতা বাড়বে এবং এটি তোমাকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেক সহায়তা করবে। কারণ আমরা জানি অ্যাডমিশন টেস্টে অতি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে অনেকগুলো অবজেক্টিভ দাগাতে হয় বা আনসার করতে হয়। তো এখানে দেখো আমি একটা উদ্দীপক দিয়েছি, একটা ছোট্ট উদ্দীপকের মধ্যে আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্নগুলোতে বর্ণালী সম্পর্কিত তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিকৃত রশ্মির বর্ণ কীরূপ হবে, সিরিজ কোনটি ইত্যাদি ইত্যাদি নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি N শেল থেকে L শেলে স্থানান্তরিত হয়েছে, এর তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। আমরা জানি তরঙ্গ সংখ্যাকে v বার দ্বারা প্রকাশ করা হয়। আমরা রিডবার্গের সমীকরণ থেকে জানি v বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n L স্কোয়ার মাইনাস 1 বাই n H স্কোয়ার ইন্টু Z স্কোয়ার। এখানে RH হচ্ছে কনস্ট্যান্ট মান, Z হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং NL হচ্ছে লোয়ার অরবিট এবং NH হচ্ছে হায়ার অরবিট। অর্থাৎ নিম্ন শক্তি স্তরের যেই মানটা পাবো সেটা আমরা বাম পাশে দিব এবং উচ্চ শক্তি স্তরের মানটা ডান পাশে দিব। তো আমরা এখানে কি দেখতে পেলাম, প্রশ্নের মাধ্যমে N শেল থেকে L শেলে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়েছে। তো আমাদের N শেল হচ্ছে এটা এবং L শেল হচ্ছে এটা। N থেকে L শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ 4 নাম্বার থেকে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটি স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমরা N এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে 4 এবং একটা হচ্ছে 2। তাহলে নিম্ন শক্তি স্তর হচ্ছে 2 এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে 4। তাহলে আমরা এখানে এই মানগুলো বসিয়ে দিই। আর এর মান হচ্ছে 10968 পার সেন্টিমিটার 1 বাই n L স্কোয়ার, অর্থাৎ নিম্ন শক্তি স্তরের মানটা আমাদের এখানে বসাতে হবে। নিম্ন শক্তি স্তরের মান হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার, কারণ উচ্চ শক্তি স্তর আমরা পেয়েছি 4, ইন্টু Z হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমাদের প্রশ্নে হাইড্রোজেন পরমাণু নিয়ে কথা বলা হয়েছে, সেজন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বসাতে হবে, 1 স্কোয়ার। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 20564.625 পার সেন্টিমিটার, অর্থাৎ প্রতি 1 সেন্টিমিটারে এতগুলো তরঙ্গ সংখ্যার সৃষ্টি হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো অথবা ল্যামডা নির্ণয় করো। আমরা জানি, দেখো এখানে ল্যামডা সম্পর্কে দেওয়া আছে, কিন্তু এই পুরো সমীকরণে ল্যামডার মানটা আসবে হচ্ছে 1 বাই ল্যামডা আকারে, অর্থাৎ এই মানটা যে আসছে সেটা হচ্ছে 1 বাই ল্যামডা আকারে চলে আসছে। তো আমরা যদি এটা ল্যামডা মানটা বের করতে চাই, তাহলে আমাদেরকে উল্টে দিলেই ল্যামডার মানটা চলে আসবে, অর্থাৎ ইনভার্স করে দিলে আমাদের ল্যামডার মানটা চলে আসবে। দেখো অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 20564.625 পার সেন্টিমিটার। এটা উল্টে দিলে আসে হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। এখন অনেক সময় পরীক্ষায় ল্যামডার এই মানটা ন্যানোমিটারে বের করতে বলা হয়ে থাকে। তো এখানে আমরা সেন্টিমিটার যেহেতু মানটা পাইছি, তাহলে আমাদের সেন্টিমিটার থেকে ন্যানোমিটার যেতে হলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁷
7 ন্যানোমিটার, এই সম্পর্কটাকে জানতে হবে। তাহলে এই সেন্টিমিটার মানের সাথে যদি আমরা 10⁷ গুণ করে দিই তাহলে আমরা ন্যানোমিটারের মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে যদি ইন্টু 10⁷ ন্যানোমিটার, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 486.27 ন্যানোমিটার। তোমরা চাইলে এই প্রশ্নগুলোর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন আমরা কম্পাঙ্ক নির্ণয় করব। কম্পাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো আগের অঙ্কে আমরা ল্যামডার মান 4.8 × 10⁻5 সেন্টিমিটার এই মানটা পেয়েছিলাম তরঙ্গদৈর্ঘ্য বের করার সময়। তো দেখো কম্পাঙ্ক নির্ণয়ের সূত্রটা মিউ ল্যামডা ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে একটা সূত্র। এখানে মিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য এবং সি হচ্ছে আলোর বেগ। আমরা যেহেতু কম্পাঙ্ক নির্ণয় করবো সেহেতু মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটা লিখতে পারি। তাহলে আমাদেরকে ল্যামডার মানটা এখানে দেওয়া আছে 4.8 × 10⁻5 সেন্টিমিটার। দেখো আলোর বেগ যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, এখানে নিচে সেন্টিমিটার মান ইউজ করছি, এই জন্য আলোর বেগ আমরা সেন্টিমিটারে দেবো। আমরা আলোর বেগ জানি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 6.25 × 10⁻14 পার সেকেন্ড। এখানে সেন্টিমিটার এবং এই সেন্টিমিটার কাটা যাবে, অর্থাৎ এই সেন্টিমিটারকে কাটা যাওয়ার পরে আমরা এটাকে পার সেকেন্ড অথবা হার্জেও লিখতে পারি। এখন আমরা দেখব যে সেই বিকিরিত রশ্মিটি দৃশ্যমান হবে নাকি অদৃশ্যমান হবে। আমরা দেখো প্রশ্নে কি ছিল, এন শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। আমরা জানি কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসে তখন শক্তির বিকিরণ ঘটে। সেই শক্তির বিকিরণ ঘটার সময় তরঙ্গ দৈর্ঘ্যের উৎপন্ন হয়। তো তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার, অর্থাৎ সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি এই মানের মধ্যে হয় তাহলে আমরা সেই আলোটাকে দেখতে পাবো। আমরা আগের অঙ্কে ল্যামডার মান পেয়েছিলাম 486.27 ন্যানোমিটার, অর্থাৎ ল্যামডা পেয়েছিলাম আমরা 486.27 ন্যানোমিটার। এই মানটা দেখো তো এই মানের মধ্যে আছে কিনা। হ্যাঁ, এই মানের মধ্যে আছে। তার মানে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হবে সেটা দৃশ্যমান হবে, অর্থাৎ একটা দৃশ্যমান বর্ণালী সৃষ্টি হয় বলেই আমরা সেই আলোটাকে দেখতে পাবো। অর্থাৎ উত্তর হবে তাহলে বিকিরিত রশ্মি দৃশ্যমান হবে। এখন আমরা দেখব বিকিরিত রশ্মির বর্ণ ও সিরিজ কোনটি। বিকিরিত রশ্মির বর্ণ বলতে বিকিরিত রশ্মির কোন রঙের আলো সেটাকে বোঝানো হচ্ছে। এখানে দেখো আমরা কালার চার্ট বা আলোর একটা সারণী দিয়ে দিচ্ছি, বিভিন্ন বইয়ে সারণীটা আছে। এখন দেখো বেগুনি বর্ণের আলো হতে হলে 380 থেকে 424 ন্যানোমিটার হতে হবে, নীল আলো হতে হলে 424 থেকে 450 ন্যানোমিটার হতে হবে। এইভাবে আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল রঙের আলো হতে হলে নির্দিষ্ট রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। আমরা আগের অঙ্কে ল্যামডার মান পেয়েছিলাম 486.27 ন্যানোমিটার। এই মানটা খুঁজে বের করতো চার্টের কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসমানি রঙের আলো যেটা সেখানে 450 থেকে 500 ন্যানোমিটার, অর্থাৎ আমাদের এই মানটা 450 থেকে 500 ন্যানোমিটার মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা আমাদের যেই 486.27 ন্যানোমিটারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আসমানি বর্ণের আলো। অর্থাৎ বিকিরিত রশ্মির বর্ণ হচ্ছে আসমানি। অনেক সময় এই চারটা এমসিকিউর জন্য চলে আসে, আমাদেরকে এই চারটা মুখস্থ থাকতে হবে। আমরা বিকিরিত রশ্মির বর্ণ বা কোন বর্ণ হবে সেটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা বের করব হচ্ছে বিকিরিত রশ্মির সিরিজ কোনটি। এখানে দেখো বিভিন্ন শক্তিস্তর এঁকেছি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। এখানে কে শেল বা প্রথম শক্তিস্তরকে লাইমেন সিরিজ, দ্বিতীয় শক্তিস্তরকে বামার সিরিজ, এম শেলকে প্যাসেঞ্জ সিরিজ এবং এন শেলকে ব্র্যাকেট সিরিজ বলা হয়। কোনো ইলেকট্রন যদি 4 নম্বর থেকে 1 নম্বর শক্তিস্তরে এসে শক্তির বিকিরণ ঘটায় তাহলে আমরা সেটাকে বলবো যে লাইমেন সিরিজে শক্তির বিকিরণ ঘটেছে। আবার যদি 3 নম্বর থেকে 2 নম্বর শক্তিস্তরে এসে শক্তির বিকিরণ ঘটায় তাহলে আমরা সেটা বলবো বামার সিরিজের শক্তির বিকিরণ ঘটিয়েছে। এখন আমাদের প্রশ্নে কি বলা ছিল, ইলেকট্রনটি এন শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে। তার মানে কি, আমাদের ইলেকট্রনটি
এই এন শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ আমাদের এল শেল মানে হচ্ছে বামার সিরিজ। তাহলে আমাদের ইলেকট্রনটি বামার সিরিজেই শক্তির বিকিরণ ঘটিয়েছে। চলো ভাই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেনে বলা আছে একটি ফোটনের শক্তি কত। আচ্ছা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। এখানে ডেল্টা ই হচ্ছে শক্তির পার্থক্য বা সেই শক্তির মানটা, একটি ফোটনের শক্তির মানটা, এবং এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। বিজ্ঞানী প্ল্যাঙ্ক একটা কনস্ট্যান্ট মান দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং দেখো এই মিউর মানটা অলরেডি আমরা প্রিভিয়াস অঙ্কে পেয়ে গেছি, এই জন্য মিউর মানটা দেওয়া আছে 6.25 ইন্টু 10⁻14। আচ্ছা, এই দুইটা মানের যদি আমরা মাল্টিপল করে দিই তাহলে আমরা ডেল্টা ই বা একটি ফোটনের শক্তির মান পেয়ে যাব। আচ্ছা দেখি আমরা কত আসে, 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 6.25 ইন্টু 10⁻14 হার্জ। আচ্ছা, তাহলে এখানে মানটা আসবে হচ্ছে 4.141 ইন্টু 10⁻⁻19 জুল, শক্তির একক জুল। এখন দেখো আমরা এটা যে বের করলাম সেটা হচ্ছে একটি ফোটনের শক্তির মান। একটি ফোটনের শক্তির মান হচ্ছে এত। আমাদের পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, 1 মোল ফোটনের শক্তি কত। আচ্ছা, 1 মোল কি সেটা আমাদের এখন বুঝতে হবে। দেখো এখানে আমরা জানি 1 মোল কে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত সেটা আমরা জানি 6.023 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন বা ফোটন, তুমি যেটাই বলো। তো আমাদের প্রশ্নে এটাই বলছে যে 1 মোল ফোটনের শক্তি কত, অর্থাৎ এতগুলো সংখ্যক ফোটনের শক্তিটা কত হবে। এখানে দেখো অলরেডি আমরা একটি ফোটনের জন্য বের করে ফেলছি, তাহলে এতগুলো ফোটনের জন্য কত হবে। জাস্ট এই সংখ্যা যদি আমরা গুণ করে দিই এটার সাথে, তাহলে আমরা 1 মোল ফোটনের শক্তিটা পেয়ে যাব। তাহলে 1 মোল ফোটনের জন্য আমাদের সূত্রটা হবে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ মিউ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু অর্থাৎ এন। তো আমরা এখানে কত মান পেয়েছি এইচ মিউ এর 4.141 ইন্টু 10⁻⁻19 জুল ইন্টু এতগুলো অণু 6.023 ইন্টু 10⁻23। এখানে ক্যালকুলেট করলে মানটা আসবে হচ্ছে 249,412.43 জুল, অর্থাৎ 1 মোল ফোটনের শক্তি আসবে হচ্ছে আমাদের 249,412.43 জুল।